আমাদের আজকের গল্প মাসিমা, কলমে সুপ্রিয় ভট্টাচার্য। 5.5 বছর আগে যে একতলা বাড়িটার চিলের ছাদের ঘরে 3.5 বছর পেইং গেস্ট হিসেবে থেকে গেলাম, সেই বাড়িটার জায়গায় একটা নতুন রংচঙে বিশাল 5তলা ফ্ল্যাট দাঁড়িয়ে আছে দেখে মিনিট 5 ধরে ভাবছি, অসীমা মাসিমার বাড়িটা তো এখানেই ছিল, তাহলে সেটা গেল কোথায়? আমার চিনতে কোনো ভুল হচ্ছে না তো? তারপর নিজে নিজেই ভাবছি যে বাড়িটায় এতদিন থেকে গেলাম, তার আশেপাশে সবই ঠিকই আছে, শুধু মাসিমার বাড়িটার জায়গায় এই ফ্ল্যাটটা উঠেছে। ভুল তো হবার না। কোনো সিকিউরিটি গার্ড না থাকলেও ফ্ল্যাটে ওঠানামা করা দুজন মাঝবয়সী ভদ্রলোককে অসীমা মাসিমার কথা জিজ্ঞাসা করলেই তারা বলল, 2 বছর আগে প্রমোটারের কাছ থেকে ফ্ল্যাট কিনে এখানে উঠেছে মাসিমার কথা তারা কিছু জানে না। বুঝতে পারলাম এখানে যারা থাকে তারা মাসিমার কথা কেউ বলতেও পারবে না। এতদিন পর মাসিমার সঙ্গে দেখা করতে এসে তার কোনো খোঁজ না পেয়ে যখন মন খারাপ করে চলে যাচ্ছি, তখন হঠাৎই মাসিমার পাশের একতলার বাড়িটার ছাদের গাছগুলোকে দেখে মনে হলো বাড়িটা তো সে আগের মতোই আছে, তাহলে ওখানে গিয়ে তো একবার খোঁজ নিলে হয়, যদি তারা কিছু বলতে পারে। এগিয়ে গিয়ে ডোরবেল বাজালাম। কিছুক্ষণ পর 60 থেকে 65 বছরের ভদ্রলোকটি দরজা খুলে আমার সামনে দাঁড়ালেন। তাকে দেখে চিনতে পেরে বললাম, জেঠু আপনি ভালো আছেন? আমাকে চিনতে পারছেন? জেঠু ভালো করে আমাকে দেখে বললেন, না তো, ঠিক চিনতে পারলাম না, তুমি কে? আমি তীর্থঙ্কর বলে বললাম, সামনের ওই ফ্ল্যাটটার ওখানেই অসীমা মাসিমার যে বাড়িটা ছিল, সেই বাড়িটার চিলের ছাদের ঘরে পেইং গেস্ট হিসেবেই থাকতাম। রোজ সকালে আমি ছাদে পায়চারি করতে করতে পড়তাম, আর আপনি তখন আপনার ছাদের গাছগুলোতে খোল পচা আর জল দিয়ে পরিচর্যা করতেন। মাঝে মধ্যে আপনার সাথে কথাও হতো। এবার জেঠু এসে হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি বলে বললেন, সে তো বেশ কয়েক বছর আগের কথা। এখন তুমি এখানে কি মনে করে? আবার কি পেইং গেস্ট হিসেবে থাকতে চাও? না, আমি মাসিমার সঙ্গে দেখা করতে এসেছি বলেই বললাম। আপনি কি জানেন উনি এখন কোথায় থাকেন? জেঠু বললেন, 4.5 বছর আগে পুতুলের বিয়ে হয়ে যাওয়ার পর 3 মাস পর পুতুল এসে এখানে 1 মাস থেকেই বাড়ি বিক্রি করে মাকে নিয়ে চলে যায়। তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। বললাম, পুতুলদের বিয়ে হয়েছে কোথায় জানেন? জেঠু বললেন, পুতুলের বিয়ের সময় শুনেছিলাম ছেলে দিল্লিতে থাকে, ব্যাস এই পর্যন্তই। বললাম, মাসিমার বা পুতুলদের কোনো ফোন নাম্বার আপনার কাছে আছে? ওরা চলে যাবার পর থেকে আর কোনো যোগাযোগ নেই বলে জেঠু একটু ভেবে নিয়ে বললেন, রতন প্রমোটারের কাছে ওদের নাম্বার হয়তো থাকতে পারে, কারণ রতনই ওদের বাড়িটা কিনে ফ্ল্যাট তৈরি করেছে। বললাম, তাহলে তো ভালোই হয়, আপনি রতনবাবুকে ফোন করে ওনাদের কারো একটা নাম্বার নিয়ে যদি আমাকে দেন, তাহলে অনেক দিন পর মাসিমার সাথে একটু কথা বলতে পারতাম। জেঠু বললেন, রতনের নাম্বার তো আমার কাছে নেই, তবে 10-15 দিন অন্তর ও আমার কাছে আসে আমার এই বাড়িটা প্রমোটিং করবে বলে। সঙ্গে সঙ্গে বললাম, আমার নাম্বারটা তাহলে আপনি নিয়ে রাখুন। এবার যেদিন রতনবাবু আপনার কাছে আসবে, আপনি মনে করে ওনাদের নাম্বারটা নিয়ে আমাকে যদি একটু জানিয়ে দেন, তাহলে আমার খুব উপকার হয়। জেঠু এবার হেসে বললেন, কেন, তোমার বিয়ের নিমন্ত্রণ করবে না অন্য কিছু? না জেঠু, 3.5 বছর মাসিমা আমাকে তার নিজের ছেলের মতো দেখেছেন, এমনকি অসুখ বিসুখেরও সময় পাশে থেকে রাত জেগেছেন। এসবের জন্য পুতুলদের কাছে বকা খেলে বলতেন, ছেলেটা তার নিজের ঘর বাড়ি ফেলে এখানে একা একা থাকে, ওকে একটু না দেখলে হয়? বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, মাসিমা আমার জন্য অনেক করেছেন, তাই ব্যাঙ্গালোর থেকে ফিরে দেখা করতে এসেছি। জেঠু বললেন, ঠিক আছে, তোমার নাম্বারটা দাও। হুগলির খানাকুল থেকে 9 বছর আগে কলকাতার কলেজে ভর্তি হয়ে থাকার জায়গা পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর কলেজ থেকে 2 কিলোমিটার দূরে মেন রাস্তার ধারে অসীমা মাসিমার বাড়িতে একজন পেইং গেস্ট রাখবেন এরকম খবর পেয়ে দেখা করতে এসেই মাসিমার সাথে কথা বলার পর ওনার আমাকে পছন্দ হয়। উনি তখন আমাকে মাসিক 9,000 টাকার বিনিময়ে উপরের চিলের ছাদের অ্যাটাচ বাথ সিঙ্গেল রুমটা পরিষ্কার করে খাওয়া থাকার ব্যবস্থাও করে দিয়েছিলেন। কারণ যখন উনি কথায় কথায় শুনেছিলেন খুব ছোটোবেলাতেই আমার মা মারা যাওয়ার পর বাবা আর বিধবা পিসিমার কাছেই আমি বড় হয়েছি। প্রথম দিন থেকেই
মাসিমা আমার প্রতি খেয়াল রাখলেও গ্রামের ছেলে বলে পুতুল দি আমাকে খুব একটা পছন্দ করতেন না। তার উপর তিনি এমএ পড়তেন বলে সব সময় দিদিমণির মতো ভাব দেখিয়ে শাসন করতেন। সব সময় আমার সেটা ভালো না লাগলেও অন্য কোথাও থাকার ব্যবস্থাও করতে না পারার জন্য মুখ বুঝে মেনে নিতে বাধ্য হয়েছিলাম। পুতুলদির শাসন ছিল এই রকম, বাড়িতে কোনো বন্ধু বা বান্ধবীকে আনা যাবে না, খুব ভোরে উঠে পড়তে বসতে হবে, অকারণে কলেজ কামাই করে বাড়ি বসে থাকা যাবে না, সন্ধে 6টার মধ্যে বাড়ি ফিরে আবার পড়তে বসতে হবে এবং 9টার মধ্যে খেয়ে কোনো মতেই রাত 11টার পর আলো জ্বালিয়ে পড়া যাবে না। প্রথম মাস যেতে না যেতেই মাসিমার কাছে আমি তীর্থঙ্কর থেকে তীর্থ হয়ে গেলাম, যেটা পরে পুতুলদিও ডাকতেন। আমি যখন 2য় বর্ষের ছাত্র তখন পুতুলদি আর মাসিমা শীতকালে একবার আমাদের খানাকুলের বাড়িতেও এসেছিলেন। বাবার পিসিমা তাদের যত্নের কোনো ত্রুটি করেননি। পরে কলকাতায় ফিরে মাসিমা খাবার টেবিলে বসে বলেছিলেন, তীর্থ, তোমরা এত বড় লোক তা তো জানতাম না, কত জমি, দুটো চালকল, তার উপর অত বড় বাড়ি, তোমার বোধ হয় উপরের ঘরটায় থাকতে কষ্ট হয়। সেদিন হেসে মাসিমাকে বলেছিলাম, আমার কোনো অসুবিধা হয় না, আর বড়লোক আমার বাবা, ওসব আমার না। তাছাড়া ব্যবসা আমার পছন্দ না, কারণ প্রতি পদে পদে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারি অফিসারদের অত্যাচার সহ্য করতে হয়। আমি লেখাপড়া করছি চাকরি করব বলে। ওই বছরেই কলেজ ক্যাম্পাসের ইন্টারভিউতে 3 বছরের চুক্তিতে চাকরি পেয়ে গিয়েছিলাম, ব্যাঙ্গালোরে পোস্টিং হবে। মাসিমার বাড়িতে 3.5 বছরে পুতুলদিকে একটা যে দিনের জন্য ভালো না লাগলেও মাসিমাকে কেমন যেন মায়ের মতোই লাগতো। এটা হওয়ার কারণও ছিল, মায়ের স্নেহ ভরা পরশ কেমন তা আমি জানতাম না ঠিকই, কিন্তু মাসিমার স্নেহের কোমল পরশে মনে হয় আমি সেটা উপলব্ধি করতেও পেরেছিলাম। কলেজের প্রথম বর্ষের ছেলেদের সাথে 2য় বর্ষের ছেলেদের ফুটবল খেলা ছিল। গ্রাম ছেড়ে চলে এসে এতদিন পর 90 মিনিট একটানা বৃষ্টির মধ্যে ভিজে ফুটবল খেলে প্রথম দিন গা হাত পা ব্যথা, তারপর জ্বর এসে গিয়েছিল। জ্বরটা হয়তো একটু বেশিই ছিল, তাই মাসিমা যখন আমার পাশে বসে কপালে জলপট্টি দিচ্ছিলেন তখন সেখানে পুতুলদি এসে মাসিমাকে বলেছিলেন, তুমি কেন রাত জেগে ওর পাশে বসে আছো, একটা গাড়ি ডেকে ওর বাড়িতে পাঠিয়ে দাও। ফুটবল খেলার সময় ওর মনে রাখা উচিত ছিল এখানে ওর বাড়ি না, যে কিছু হলে 10টা লোক ছুটে আসবে, আমাদেরই দেখার কেউ নেই, তারপর উনি জ্বরে অচৈতন্য। এসব ঝামেলা আমার ভালো লাগে না। মাসিমা তার উত্তরে বলেছিলেন, আমার নিজের ছেলে থাকলে তাকে এইভাবে ফেলে রাখতে পারতাম? তুই এরকমভাবে বলছিস কেন? তোর যদি ভালো না লাগে তুই তোর ঘরে যা। তখন আমার কেমন যেন মনে হয়েছিল আমার মা বেঁচে থাকলে হয়তো এরকমই স্নেহ মমতা দিয়ে আমাকে সেবা শুশ্রূষা করতেন। কলেজ থেকে পাশ করে বেরিয়ে গ্রামের বাড়ি হয়ে মাসিমার সাথে দেখা করে ব্যাঙ্গালোরের অফিসে জয়েন করতে চলে গিয়েছিলাম। ট্রেনে আমার মোবাইলটা হারিয়ে যাওয়াতে মাসিমার সাথে আর যোগাযোগ করতেও পারিনি। প্রথম কোম্পানির 3 বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও প্রমোশন আর মাইনে না বাড়ানোর জন্য সেই চাকরি ছেড়ে অন্য কোম্পানিতে বেশি মাইনে সমেত আরও উঁচু পদে পেয়ে যাওয়াতে সেখানে গিয়ে জয়েন করে 2 বছর সেখানে থেকে এখন আমাকে কলকাতার অফিসের দায়িত্বে দিয়ে পাঠিয়ে দিয়েছে, সঙ্গে থাকার ফ্ল্যাটও। কলকাতায় এসে আগে গ্রামে গিয়ে পিসিমাকে বললাম, তুমি আমার সাথে যদি কলকাতায় এসে থাকো তাহলে আমার ভালো লাগবে, আর তাছাড়া তোমারও তো বয়স হয়েছে, এই বয়সে এখন রেস্টে থাকা ভালো, চলো না আমার সাথে। পিসিমা এক কথায় বলে দিলেন, না রে, তোর ওই কলকাতায় গিয়ে আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে যাবে। যখন ডাক্তার দেখানোর দরকার হবে তখন না হয় 2-5 দিন গিয়ে থেকে আসবো। এখন তুই ফিরে এসেছিস থেকে তোর বাবা আরামবাগের হরিবাবুর বড় মেয়ের সাথেই তোর বিয়ের কথাবার্তাও চালাচ্ছে। বিয়েটা হতে দে, তারপর বউকে নিয়ে গিয়ে থাকিস বলে পিসিমা হাসতে হাসতে বলতে লাগলেন। হরিবাবুর মেয়েও এমএ পাস, তার উপর ওদের 3টে চালকলও আছে। এমএ কথাটা শুনেই আমার পুতুলদির কথাও মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে। পিসিমাকে বললাম, ওই চালকল আর এমএ পাস মেয়ের আমার দরকার নেই, নিতান্ত সাধারণ একটা মেয়েকেই আমি বিয়ে করতে চাই, অবশ্যই যার মা আছেন। পিসিমা চোখ কুঁচকে বললেন, কেন, মা থাকার দরকার কেন? উত্তরে বলেছিলাম, নিজের মায়ের ভালোবাসা তো কখনো পাইনি, তাই যাকে বিয়ে করব তার মায়ের স্নেহ ভালোবাসাটা যেন আমি 16 আনা পেতে পারি। পিসিমা মুখটা ভার করে বললেন,
আমার বিয়ের 8 মাসের মাথায় আমার স্বামী মারা যাওয়াতে শ্বশুরবাড়ির গঞ্জনা সহ্য করতে না পেরে তোর বাবার কাছে চলে এসেছিলাম। সেই থেকে এখনও এখানেই আছি। চোখের সামনে 4 দিনের জ্বরে তোর মাকেও মরে যেতে দেখলাম। তখন তোর 1.5 বছর বয়স। তোর মা চলে যাওয়ার পর তোকে কোলে পিঠে করে বড় করেছি নিজের সন্তানের মতো। তাতে কি স্নেহ ভালোবাসা ছিল না? হেসে পিসিমাকে বললাম, তুমি রাগ করছো কেন? অবশ্যই ছিল, তবে মায়ের ভালোবাসাটা যে কি সেটা আমার জানা নেই, তাই খুব মিস করি আর ভাবি যদি আমার মা থাকতেন তাহলে যত অসুবিধেই হোক আমি আমার মাকে আমার কাছেই রেখে দিতাম। মাও নিশ্চয়ই আপত্তি করতেন না। পিসিমা তখন আর কিছু কথা না বলেই চলে গেলেন। আসলে ছোটবেলায় মায়ের জায়গায় নিঃসন্তান পিসিমার স্নেহ ভালোবাসার পরশ খানিকটা আমি পেয়েছিলাম, কিন্তু কলকাতার কলেজে ভর্তি হয়ে মাসিমার কাছ থেকে মায়ের ভালোবাসাটা ঠিক কেমন সেটা হয়তো খানিকটা উপলব্ধিও করতে পেরেছিলাম। তাই চাকরি পেয়ে দূরে চলে গেলেও মাসিমাকে কখনো ভুলতে পারিনি। ভেবেছিলাম কলকাতায় এসে পিসিমার মাসিমাকে বলে কয়ে নিজের কাছে রেখে তাদের সেবা করব আর তাদের স্নেহ ভালোবাসার ছোঁয়াও পাবো। পিসিমা না করে দেওয়াতে ভেবে নিয়েছিলাম মাসিমাকে সব বললে তিনি অন্তত আমার সাথে থাকতে রাজি হবেন, কিন্তু তারও তো কোনো হদিশ আজ 10 দিন হয়ে গেল পেলাম না। 12 দিনের দিন অফিসে বসে কাজ করছি। 11টা 20 দিকে ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার দেখো ফোনটা ধরলাম। ও প্রান্ত থেকে আমি জেঠু বলছি বলে বললেন, পুতুলের নাম্বারটা পেয়েছি, লিখে নাও। জেঠুর কাছ থেকে নাম্বার নিয়ে জেঠুকে ছেড়ে দিয়ে সেই নাম্বারে ফোন করলে ফোনটা বেশ কয়েকবার বাজার পর মহিলা কণ্ঠের আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে বললাম, আপনি কি পুতুলদি বলছেন? ও প্রান্ত থেকে পুতুলদি বললেন, হ্যাঁ বলছি, আপনি কে? নিঃশ্বাস ছেড়ে নিজের অজান্তে একটু হেসে বললাম, আমি তীর্থ বলছি পুতুলদি, আপনাদের বাড়ির সেই পেইং গেস্ট। পুতুলদি একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি এখন কোথায়? ব্যাঙ্গালোরে? না না, দিন 20 আগে ট্রান্সফার হয়ে কলকাতায় এসে আপনাদের বাড়িতে গিয়েছিলাম মাসিমার সাথে দেখা করতে, কিন্তু সেখানে দেখলাম বিশাল ফ্ল্যাট তৈরি হয়েছে। শুনলাম মাসিমা নাকি আপনার কাছে থাকেন বলেই বললাম মাসিমার সাথে একটু কথা বলিয়ে দিন না। বেশ কিছুক্ষণ চুপ করা থেকে পুতুলদি বললেন, মা আমার কাছে থাকে না। অবাক হয়ে বললাম, তাহলে মাসিমা থাকেন কোথায়? পুতুলদি আবারও কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাগুইহাটিতে রাধাকুঞ্জ ওল্ড এজ হোম বলে। ফোনটা কেটে দিলেন। কান থেকে ফোনটা নামিয়ে টেবিলে রেখে ফোনটার দিকে নির্বাক দৃষ্টিতে কিছুক্ষণ সময় তাকিয়ে থেকে ভাবতে লাগলাম, মাসিমার মতো একজন মানুষ ওল্ড এজ হোমে কেন? ফোনটা আবার হাতে নিয়ে রাধাকুঞ্জ ওল্ড এজ হোম বা বাগুইহাটিতে কোথায় সেটা গুগলে সার্চ করে দেখতে লাগলাম, কিন্তু বেশ কিছুক্ষণ দেখার পরও এই নাম গুগলে কোথাও দেখতে না পেয়ে ভাবলাম, পুতুলদি আমাকে বিভ্রান্ত করলেন না তো? পরক্ষণেই মনে হলো আমাকে বিভ্রান্ত করতে যাবেন কেন? পুতুলদিকে তো বলেছি মাসিমার সাথে শুধু কথা বলবো। চুপচাপ কিছু সময় চোখ বন্ধ করে ভাবতে লাগলাম, মাসিমা তার একমাত্র মেয়ের কাছে না থেকে ওল্ড এজ হোমে কেন? তাহলে কি মাসিমা পুতুলদির কাছে যেতে চাননি, নাকি পুতুলদি জোর করে ওনাকে ওখানে রেখে গেছেন? চোখ খুলে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11টা 35। চেয়ার থেকে উঠে রিসেপশনে গিয়ে বললাম, আমার সাথে যদি কেউ দেখা করতে আসে বলবেন সেকেন্ড হাফে আসতে বলে। নিচে এসে গাড়িতে বসে ঠিক করলাম আগে বাগুইহাটি থানায় গিয়ে খোঁজ নিয়ে দেখি রাধাকুঞ্জ ওল্ড এজ হোমটা কোথায়। বাগুইহাটি থানায় এসে অফিসারকে ওল্ড এজ হোমের ঠিকানা জিজ্ঞেস করলে অফিসার প্রশ্ন করে বললেন, আপনার ওল্ড এজ হোমে কী কাজ? বললাম, আমার মাসিমা থাকেন, তার সাথেই দেখা করব। অফিসার আমাকে কয়েক সেকেন্ড ভালো করে দেখে বললেন, রাস্তার ওপারে গিয়ে সোজা বাস স্ট্যান্ডের দিকে যাবেন, ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। অফিসারকে ধন্যবাদ দিয়ে থানা থেকে বেরিয়ে মিনিট 5 গাড়ি চালিয়ে বাস স্ট্যান্ডে এসে একজন দোকানদারকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁ হাতেই পড়বে। রাস্তায় টোটোর চাপ থাকায় গাড়ি আস্তে আস্তে চালিয়ে বাদিক দেখতে দেখতে বেশ খানিকটা আসার পর একটা বড় লোহার গেটে রাধাকুঞ্জ ওল্ড এজ হোম লেখা দেখে গাড়িটা দাঁড় করিয়ে নেমে দাঁড়ালাম। এগিয়ে গিয়ে বন্ধ গেটটায় ঘা দিলে একজন সিকিউরিটি গার্ড গেটের দরজার ঘুলঘুলির মধ্যে দিয়ে আমাকে দেখে বললেন,
কার সাথে দেখা করতে এসেছেন? বললাম অসীমা মাসির সাথে। লোকটি ফোনে কার সাথে কথা বললেন, এখন তো লাঞ্চ টাইম চলছে, আপনাকে অপেক্ষা করতে হবে। বললাম ঠিক আছে। সিকিউরিটি গার্ড গেটটা খুলে বললেন, আপনি অফিসে গিয়ে অপেক্ষা করুন। প্রায় মিনিট 20 অপেক্ষা করার পর একটি ছেলে ভিজিটার্স অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে এসে বলল, আপনার নাম, কার সাথে দেখা করতে যাচ্ছেন তার নাম, আর কারণ কি সেটা লিখে সই করুন। সেগুলো সব করা হয়ে গেলে ছেলেটি খাতাটা রেখে এসে বলল, চলুন। একটা ঘরের সামনে এসে ছেলেটি বলল, ভিতরে যান। ভিতরে ঢুকে দেখলাম একটা ঘরে 2টো চেয়ার পাতা, একটায় মাসিমা বসে আছেন, অন্যটা খালি। বুঝলাম এটা আবাসিকদের সঙ্গে ভিজিটার্সদের দেখা করার ঘর। মাসিমা যে চেয়ারটায় বসে আছেন তার সামনে এসে দেখলাম পরনের সাদা কাপড়টা ময়লা, মাথার চুলগুলো প্রায় সবই সাদা হয়ে গেছে, সেগুলো উস্কো খুস্কো পরিচর্যাবিহীন। চেহারাটাও কেমন যেন শুকিয়ে গেছে। তার উপর মাসিমাকে দেখে মনে হচ্ছে উনি মোটেও ভালো নেই, খুবই রুগ্ন এবং অসুস্থ। নিচু হয়ে মাসিমাকে প্রণাম করে বললাম, আমাকে চিনতে পারছেন? মাসিমা উঠে দাঁড়িয়ে শুকিয়ে যাওয়া মুখটা একটু শুকনো হাসি হেসে বললেন, তীর্থ, তুমি এখানকার ঠিকানা পেলে কি করে? বললাম, পুতুলদির কাছ থেকে। মাসিমা আমার কথা শুনে মনে হলো অবাক হয়েছেন, তাই তিনি চোখ কুঁচকে বললেন, তুমি কি পুতুলের সঙ্গে যোগাযোগ করেছিলে? মাসিমাকে 2 হাত ধরে চেয়ারে বসিয়ে দিয়ে অন্য চেয়ারটায় বসে মাসিমার বাড়ি যাওয়া থেকে পুতুলদির কাছে পাওয়া ঠিকানা পর্যন্ত সব বললাম। সব শুনে মাসিমা বললেন, তুমি এতদিন পর আমাকে খোঁজ করছিলে কেন? কয়েক সেকেন্ড চুপ করে থেকে মাসিমা শুকিয়ে যাওয়া হাত দুটো ধরে বললাম, দীর্ঘদিন ব্যাঙ্গালোরে একা থাকার পর আমি এখন কলকাতায় ট্রান্সফার হয়ে এসেছি। কোম্পানি ফ্ল্যাটও দিয়েছে, কিন্তু এখানেও সেই আমাকে একাই থাকতে হবে। তাই দেশের বাড়ি গিয়ে পিসিমাকেও বলেছিলাম আমার কাছে এসে থাকার জন্য, কিন্তু পিসিমা দেশের বাড়ি ছেড়ে আসতে রাজি হলেন না। ওখান থেকে ফিরে আপনার কাছে গিয়েছিলাম আপনাকে বলতে, আপনি কি আমার সাথে থাকবেন আমার মায়ের মতো হয়ে, সেই বছর আগের মতো যেমন আমি আপনার কাছে ছিলাম? মাসিমা আমার হাত ছাড়িয়ে মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি আজ আমাকে এইভাবে দেখে করুণা করছো? মাথা নেড়ে না বলে বললাম, সেদিন যখন ফুটবল খেলে এসে জ্বরে ছটফট করছিলাম, সেদিন আপনি নিজের সন্তানের মতো ভালোবেসে করুণা করেছিলেন। তাছাড়া 3.5 বছর আপনার কাছে থেকে আপনার মাতৃত্বকে আমি পরখ করেছি। আপনি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, যেটা আমি আজও ভুলিনি। তাই দেশের বাড়ি থেকে ঘুরে এসে আপনার কাছে এসেছিলাম আপনাকে বলে বুঝিয়ে আমার কাছে এনে রাখবো, যাতে আপনার বাকি জীবনটা ভালোভাবে দেখভাল করতে পারি, আর সেই সঙ্গে আগের মতো স্নেহ ভালোবাসাটাও যেন পাই। মাসিমা ঠোঁট দুটোকে টেনে একটু হাসার চেষ্টা করলেও চোখে জল দেখে বললাম, আপনি কাঁদছেন কেন, আর এখানেই বা এলেন কি করে? চোখ দুটো কাপড়ের আঁচলে মুছে মাসিমা বললেন, তুমি বিয়ে করনি? না বলে বললাম, আপনি কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছেন। মাসিমা আমার কথার উত্তর না দিয়ে বললেন, কোনো মেয়েকে কি পছন্দ করা আছে নাকি? মাসিমার কথা শেষ হওয়ার আগেই বললাম, বাড়িতে গিয়ে পিসিমার কাছে শুনলাম MA পাস চালকলের মালিকের মেয়ের সাথে বাবা আমার বিয়ের সম্বন্ধও করছেন, যেটা আমার একদম পছন্দ না। মাসিমা বললেন, যদি তোমার কোথাও কোনো সম্পর্ক থেকে না থাকে, তাহলে বাবা যেটা দেখে দিচ্ছেন তাতে তোমার আপত্তি কেন? পুতুল দিকে খুব কাছ থেকে দেখে MA পড়া মেয়েদের আমার কেমন যেন মাস্টার মাস্টার মনে হয়। তাই সেই প্রসঙ্গ মাসিমাকে এড়িয়ে গিয়ে বললাম, আমি একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েকে বিয়ে করতে চাই, যার মা আছেন, যেটা আপনি আর পিসিমা মিলে আমার জন্য খুঁজে বার করবেন বলেই মাসিমাকে আর কিছু বলতে না দিয়ে মাথা নাড়তে নাড়তে হাত দুটো আমার হাতের মধ্যে নিয়ে বললাম, আপনি এখানে কি করে এলেন সেটা বলুন। মাসিমা কিছু সময় চুপ করে থেকে আমার ধরে থাকা ওনার হাত দুটোর দিকে তাকিয়ে বললেন, বাড়িটা আমি বিক্রি করতে চাইনি, কিন্তু পুতুল বলল বিয়ে হয়েছে আমার দিল্লিতে, আর তুমি এখানে একা থাকবে। যদি তোমার কিছু হয় তখন কে তোমাকে দেখবে? তাছাড়া আজকাল বয়স্ক মানুষদেরই চোর ডাকাতরা টার্গেট করছে। হয় তুমি আমার সাথে দিল্লি চলো, আর না হয় এখানকার কোনো ভালো ওল্ড এজ হোমে থাকো। কথাটা পুতুল সেদিন ঠিক বললেও আমি যখন ওর কথায় রাজি হলাম না,
তখনও একরকম জোর করেই বাড়িটা বিক্রি করে আমাকে এখানে রেখে দিল্লি চলে গেল। এক টানা কথাগুলো বলে কিছু সময় চুপ করে থেকে মাসিমা একটু দম নিয়ে আবার বলতে লাগলেন, প্রথম প্রথম টাকাটা এদের এখানে ঠিকঠাক পাঠাতো, কিন্তু বিগত 8 মাস কেন জানি না পুতুল ঠিকমতো আর টাকা পাঠায় না। এরাও আমাকে আগের মতো খেতেও দেয় না, ওষুধও দেয় না। পুতুলের সাথে কথা বলতে চাইলে সে কোনো কথাও বলে না, যোগাযোগও করে না। শুনে কষ্ট হলো। মাসিমাকে বললাম, আপনার 8 মাসের সব টাকা মিটিয়ে দিলে এরা কি আপনাকে আমার সাথে যেতে দেবে? তত জানি না বাবা, বলে মাসিমা বললেন, আমার সন্তানই যখন আর আমার কোনো দায়িত্ব নিতে চায় না, সেখানে কেন তুমি এই অসুস্থ মানুষটাকে ঘাড়ে করতে চাইছো? না মাসিমা, অসুস্থ একদিন আমিও হয়েছিলাম। সেদিন পুতুলদি আপনাকে অনেক কথা বললেও আপনি কিন্তু আমার পাশেই বসে সারা রাত ধরে জলপট্টি দিয়েছিলেন। এখন ঠিক আপনাকেও একটু সেবা আর ওষুধপত্র ঠিকমতো দিলে আপনি আবার আগের মতো হয়ে যাবেন বলেই বললাম। আমার মা যদি আজ বেঁচে থাকতেন আর তিনি যদি অসুস্থ হতেন, তাহলে কি আমি তাকে ফেলে রাখতে পারতাম? বলে হাত ছেড়ে দিয়ে বললাম, বসুন আপনি, বলে উঠে দাঁড়িয়ে বললাম, আমি অফিস ঘরে গিয়ে ওদের সাথে কথা বলে আসি। 1 ঘন্টা পর মাসিমার সমস্ত টাকা মিটিয়ে সই করে আমার কলকাতার ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে ফোনটা বার করে খানাকুলের বাড়িতে পিসিমাকে ফোন করে বললাম, যে মাসিমার বাড়িতে আমি একদিন পেইং গেস্ট হিসেবে ছিলাম, সেই মাসিমা এখন খুব অসুস্থ এবং অসহায়। আমি তাকে আমার কাছে নিয়ে আসছি, কিন্তু যেহেতু আমার অফিস আছে, সবসময় পাশে থাকতে পারবো না, তাই তাকে সর্বক্ষণ দেখাশোনার জন্য 2-1 দিনের মধ্যে একজন ভালো কাজের দিদিকে পাঠিয়ে দিও, পারলে তুমিও এসো। বলে ফোনটা কেটে দিয়ে মাসিমাকে ওল্ড এজ হোম থেকে নিয়ে দোকানে এসে কাপড় চোপড় যা লাগে সেই সঙ্গে 5 দিনের ওষুধ কিনে, যাতে 5 দিনের মধ্যেই ভালো একজন ডাক্তারকেও দেখাতে পারি, আমার অফিসের নতুন ফ্ল্যাটে নিয়ে চলে এলাম। আজ আমি খুব খুশি হলেও মনটা খারাপ মাসিমার প্রতি পুতুলদির করা ব্যবহারে। তাই মাসিমার অসুস্থ চেহারার একটা ছবি তুলে তার নিচে সমস্ত লিখে এও লিখলাম, আর 2-1 মাস মাসিমা ওখানে থাকলে হয়তো মারা যেতেন। মাসিমা এখন আমার কাছে আছেন, যদি কখনো মনে হয় আপনি তার সাথে দেখা করবেন, তাহলে আমাকে ফোন করে আমার ঠিকানায় চলে আসবেন। পুতুলদিকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে উত্তরের অপেক্ষা করতে লাগলাম। 1 সপ্তাহ হয়ে গেছে, পিসিমা নিজে না এলেও একজন মাঝবয়সী দিদিকে পাঠিয়ে দিয়েছেন, তিনি এখন মাসিমার দেখাশোনা করছেন। এদিকে পুতুলদি আমার পাঠানো মেসেজটা যে দেখেছেন সেটা বুঝতে পারলেও এখনও উত্তরটা পাইনি। পরদিন মাসিমাকে একজন এমডি মেডিসিনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে নিয়ে গেলে তিনি কি রক্ত পরীক্ষা করতে হবে দিয়ে বলে দিলেন, আপাতত যে ওষুধ খাচ্ছেন ওই ওষুধ খেতে লাগুক, তারপর রিপোর্ট দেখে ওষুধ দেব। 2 দিন পর রক্তের রিপোর্টগুলো আর মাসিমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে ডাক্তারবাবু সব দেখে 1 মাসের ওষুধ দিয়ে বলে দিলেন 1 মাস পর আবার ওনাকে নিয়ে আসবেন। ডাক্তার দেখানোর 15 দিনের মধ্যেই মাসিমাকে অনেকটা সুস্থ হয়ে উঠতে দেখে ভেবেছি সামনের রবিবারে মাসিমাকে আর কাজের দিদিকে নিয়ে দক্ষিণেশ্বরের গঙ্গায় স্নান করে মাকে পুজো দিয়ে বলবো, মাসিমা যেন আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।